প্রাসঙ্গিক সংলাপে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে। এ বিষয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক সংলাপের অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান হাসান। আমি আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার মওদুদ আহমেদকে এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত আলোচক অ্যাডভোকেট আসাদুজ্জামান। জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান, আপনাকে আমাদের এই প্রাসঙ্গিক আলোচনাতে সংলাপে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে আমাদের এই নির্ধারিত আলোচনাতে কেবলমাত্র বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির মধ্যে আমাদের আলোচনাকে সীমাবদ্ধ রাখবো। আপনি বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসাবে দেশে এবং দেশের বাইরে এই অধিকার সংগঠিত করছেন এবং বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আপনি যৌথভাবে কাজ করছেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। এই মুহূর্তে দেশে একটা করোনাকালীন পরিস্থিতি চলছে এবং এই করোনাকালীন পরিস্থিতিতেও সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে করোনা সংকট মোকাবিলাতে যে সেবা দেওয়া দরকার সেখানেও মানবিকতার অনেক লঙ্ঘন হচ্ছে বলে অনেকেই অভিযোগ করছেন। প্রথমেই করোনা পরিস্থিতিতে এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ জনাব জহিরুদ্দিন স্বপন, আপনাকে করোনাকালীন সময়ে মানবাধিকার পরিস্থিতির উপরে আলোচনার রেখাপাত করানোর জন্য। প্রথমেই বলি, করোনাকালীন সময়ে মানবাধিকারের যে দুইটা দিক, একটা হলো ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, আর একটা হলো সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। করোনাকালীন সময় ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটসটাই মানুষ বেশি অ্যাফেক্টেড হয়েছে রাদার দ্যান সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ধরেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বাংলাদেশে এখন স্থবির আছে, আপাতত স্থগিত আছে। বিএনপিও তার সাধারণ কর্মসূচি স্থগিত রেখেছে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, যেটা অবধারিতভাবেই প্রয়োজন ছিল এবং বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যেও কয়েকটা সিভিল গুম করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ বলে তার পরিবার দাবি করছেন। পরিবার বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই যে অধিকারটা, এটা হলো সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট। সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর মধ্যে আরেকটা প্রশ্ন, ধরেন বাংলাদেশে অগণিত মামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় খুন খারাপি সবই হচ্ছে। সেখানে যে মামলাগুলোতে এফআইআর নেমড আসামি, তারা কিন্তু স্বেচ্ছায় আদালতের সামনে যে হাজির হতে পারছেন না, কারণ তাদেরকে আদালত কোনো হাজিরা নিচ্ছে না ভার্চুয়াল কোর্টের কারণে। ভার্চুয়াল কোর্টে আদালত জামিন নেবেন, যারা ভিতরে আছে তাদের জামিন শুনানি করবেন, বাইরে থেকে যারা সারেন্ডার করে জামিন প্রার্থনা করবেন তাদের সেই জামিনের প্রার্থনার অধিকার কিন্তু আপাতত বন্ধ আছে। ফলে কি হচ্ছে, একজন আসামি হচ্ছে, শত্রুতামূলক ভাবে কাউকে আসামি করা হলো, সে কিন্তু তার আইনের আশ্রয় লাভের যে অধিকারটা, সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যতক্ষণ একদিকে পুলিশ হয়রানি করছে, পুলিশ তাকে হয়তো যে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করছে, বাসাতেও থাকতে পারছে না, আবার যে আদালতের সামনে যে দ্বারস্থ হয়ে জামিন প্রার্থনা করবেন সেটাও পাচ্ছেন না। এই জায়গাগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর জায়গা থেকে আসছে। তার মানে বিচার বিভাগের যে সেবাটা জনগণের হওয়ার কথা ছিল, আইন প্রয়োগের কর্তৃত্ব এবং ক্ষমতা রাষ্ট্র প্রয়োগ করছে, কিন্তু বিচারের বিষয়টাকে এই মুহূর্তে করোনাকালীন পরিস্থিতির কারণে স্থগিত রেখেছে, সংকুচিত রেখেছে। আমি বলবো স্থগিত না রেখে সংকুচিত রাখছে। এ কারণে যে যারা জামিন ভিতরে আছে তারা কিন্তু জামিন প্রার্থনা করতে পারছেন, যদিও সেটাও লিমিটেড। তারপরেও পরিস্থিতি বুঝে তারা জামিন, তাদের আইনজীবী অ্যাক্সেস থাকলে, ওয়েবসাইটে অ্যাক্সেস থাকলে তারা পারছেন। কিন্তু যারা বাইরে আছেন তারা যে নিজেরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করবেন পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্য, এই সুযোগটা তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এই জায়গাটা আশা করি সরকার বা উচ্চ আদালত, বিশেষ করে সুপ্রিম কোর্ট মাননীয় প্রধান বিচারপতি এটা অ্যাড্রেস করবেন। আর একটা বিষয় বলে, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এর যে অধিকারটা, যেটা আমাদের ফান্ডামেন্টাল স্টেট পলিসির মধ্যে আছে, যে রাইটস এর মধ্যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর জায়গায় খুব কম করা হচ্ছে, তারপরেও যেমন চাকুরির থেকে টার্মিনেটেড হয়ে যাচ্ছে,
বেতন পাচ্ছেন না, চাকুরির একটা সংকট, বাংলাদেশের মানুষের খাদ্যের সংকট দেখা দিচ্ছে, বস্ত্রের সংকট দেখা যাচ্ছে। ঢাকা শহরের থেকে অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা রিলোকেট করার চেষ্টা করছেন, অনেকের চাকরি থাকবে না বলে ইতিমধ্যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। এই যে অবস্থাগুলো, এগুলো মানুষের রুটি রুজিতে হাত দিচ্ছে, যেটা আলটিমেটলি তাদের রাইট টু লাইফে যে ঠেকবে, কিন্তু এটা তাদের আলটিমেটলি রাইট টু লাইফে যে ঠেকবে। চিকিৎসার অধিকার পাচ্ছে না। ফলে আপনারা দেখেছেন যে রিসেন্টলি হাইকোর্ট একটা মন্তব্য করেছেন, চিকিৎসার অধিকার না যদি কেউ ডিনাই করে এবং তার কারণে মৃত্যু হলে এটা ফৌজদারি অপরাধ, কিন্তু সেই জায়গাটা আমাদের ক্ষেত্রে অহরহ দেখা যাচ্ছে। এখন আমরা ডাক্তারদেরকে কি দোষ দেব বলেন? ডাক্তাররা চেষ্টা করছেন, তাদেরকে তো সুরক্ষা সামগ্রী রাষ্ট্র সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রের বৈষম্যমূলক জায়গাটা দেখেন, একদিকে সরকার তাদের সমস্ত রাজনৈতিক নেতাদের নিয়ে সিএমএইচ এ ভর্তি করছেন, সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন হাই প্রোফাইলদের। সাধারণ জনগণের জন্য সাধারণ হাসপাতালে কিন্তু যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা নাই। এই যে ডিসপ্যারিটি, এগুলো কিন্তু এক ধরনের মানবাধিকারের লঙ্ঘন। এই বৈষম্য আমার সংবিধান করার অধিকার সরকারকে দেয়নি। সংবিধানের 26 থেকে 42 অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্রের নাগরিকের মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে অধিকার নিশ্চিত করার কথা। আপনি এতক্ষণ সেই অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র যে ব্যত্যয়গুলি এই মুহূর্তে করছে, এগুলিকে কি সংবিধান লঙ্ঘন বলে চিহ্নিত করছেন? দেখেন, সংবিধান লঙ্ঘন যদি বলেন, যে সংবিধানের তো অবশ্যই লঙ্ঘন কিছু কিছু ক্ষেত্রে, এটা অস্বীকার করার কিছু নেই। এর থেকেও সংবিধান আরো বড় বড় লঙ্ঘন সরকার করেছেন অতীতে। আপনারা দেখবেন যে 2009 থেকে 2019 পর্যন্ত এই যে এক দশক সময় সরকারের, এই সরকারের এক দশক সময়ে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়েছে শুধু বিএনপি নেতাকর্মীদের নামে 94,416টি মামলা দিয়েছেন। সেখানে 29,92,524 জনকে আসামি করা হয়েছে। যেখানে জেল কাস্টডিতে মৃত্যু হয়েছে 693 জন বলছে অধিকার, আইন ও সালিশ কেন্দ্র বলছে 795 জন। এই সময়কালীন সময়ে গুম হয়েছে 573 জন এবং আইন অধিকারের রিপোর্ট অনুসারে, আইন সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুসারে 601 জন। এই সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গত 10 বছর সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 2278 জন বলছে, 38 জন বলছে অধিকার, আইন ও সালিশ কেন্দ্র বলছে 2817 জন। এথনিক মাইনরিটিদের উপর রিপ্রেশন হয়েছে, সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে 7,806 জন ওই সময়কালীন সময়। এগুলোতে আরো বড় ধরনের সরকারের সংবিধান লঙ্ঘন ছিল। সেই তুলনায় করোনাকালীন সময় আমি বলবো সংবিধান লঙ্ঘনের ঘটনাটা অনেকটা কমছে। বাট এই ক্ষেত্রে আপনার এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, তারপরে পুলিশি হেফাজতে মৃত্যু, এই বিষয়গুলিতে অধিকার নিশ্চিত করার জন্য বিরোধী দল অথবা মানবাধিকার সংগঠনগুলির যে দাবি, তার প্রেক্ষিতে কি কোনো ধরনের কোনো পদক্ষেপের প্রমাণ আছে বলে মনে হয়? সরকার তো এটা আপনি জানেন ব্লাটেন্টলি ডিনাই করেছেন যে ধরনের কোনো ঘটনা ঘটছে না। বিভিন্নভাবে আন্তর্জাতিক মাধ্যমে দেখেছি, যেখানে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ঘটছে, সরকার সঙ্গত ডিফেন্সিভ পজিশনে গেছে। কিন্তু এই ডিফেন্সিভ পজিশনে সরকার যে ডিনায়াল বা যারা অভিযোগ করছেন এটা করছে, এই দুইটার মধ্যবর্তী জায়গায় ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল, ইম্পার্শিয়াল তদন্ত করে এদেরকে আইনের আওতায় আনার মতো রাষ্ট্রীয় মেকানিজম এখন বাংলাদেশে বিদ্যমান নাই। রাষ্ট্রীয় মেকানিজম যেমন হিউম্যান রাইটস ওয়াচ, যেটা ইন্টারন্যাশনাল বডি, বাংলাদেশে হিউম্যান রাইটস কমিশন একটা আছে, সেটাও কিন্তু আইনের বেড়াজালে সরকারের কাছে কোনো না কোনো ভাবে দায়বদ্ধতার জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটছে, সেটাকে বাংলাদেশে জবাবদিহিতার জায়গায়, সরকারকে জবাবদিহিতার জায়গায় আনার জন্য মেকানিজম নাই। এবং সুপ্রিম জুডিশিয়ারি যেটা আমাদের আছে, উচ্চ আদালত, কোনো ক্ষেত্রে ইন্টারফেয়ার করেছেন, বাট ইদানিং ষষ্ঠদশ সংশোধনী রায়ের পর আমাদের সুপ্রিম কোর্ট অনেকটা শেকি হয়ে গেছেন বলে আমরা যারা ওই অঙ্গনে প্র্যাকটিসে আছি, আমাদের কাছে এটা অনুভূত হচ্ছে, আমরা অনুভব করছি সেরকম। এক্ষেত্রে কি আপনি মনে করেন যে চতুর্থ সংশোধনী পরে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক কাঠামোতে যে মৌলিক পরিবর্তনটা দেখা দিয়েছিল,
ষোড়শ সংশোধনী কি সেরকমই একটি প্রভাব বিস্তার করেছে সংবিধান রাজনীতিতে? চতুর্থ সংশোধনীতে যেরকম আপনার এটা তো পার্লামেন্ট পাশ করলেন এককভাবে, পার্লামেন্ট আইন এনফোর্স করলেন ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিয়ে। ষোড়শ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশে আপাত দৃষ্টিতে মনে হবে গণতন্ত্র উন্মোচিত, কিন্তু বাংলাদেশে কেউ কেউ বলে এখন গণমাধ্যমের কণ্ঠ অনেকটা বেশি কন্ট্রোল। এখানে মেন জায়গাটা যেটা হিট করেছেন আমার দৃষ্টিতে, সেটা হলো ত্রয়োদশ সংশোধনের রায় যেটা দিয়েছিলেন, সেই জায়গা থেকে সংবিধানের যে প্রোটেক্টর সুপ্রিম কোর্ট, সেইটা রাষ্ট্রের হাতে যখন তুলে দিল, রাষ্ট্র সেটা যথেচ্ছাচার ব্যবহার করে ষষ্ঠদশ সংশোধনী যেটা আনলেন, সেটা জুডিশিয়ারিকে কন্ট্রোল করাচ্ছে। জুডিশিয়ারিতে কন্ট্রোল করার জন্য ষষ্ঠ সংশোধনী বাদেও এখন কিন্তু কার্যত ষষ্ঠ সংশোধনী সরকার এটাকে প্রয়োগ করছে না, রিভিউ করে ফেলে রেখেছেন। বাট ষষ্ঠ সংশোধনী আনলে যেটা হতো তার চেয়েও ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সেইভাবে বিচার বিভাগকে বা যে কাউকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। ফলে চতুর্থ সংশোধনীর একটা প্রেক্ষাপট ছিল, বর্তমান প্রেক্ষাপটটা একটু ভিন্ন। যেমন আমি আপনাকে উদাহরণ হিসাবে দেই, আমি গত 2-1 দিনে দেখলাম, এই এক সপ্তাহের মধ্যেই দেখলাম যেটা, সেটা হলো পীর হাবিবুর রহমান এবং আরেকজন সাংবাদিক, সম্ভবত আমাদের সময়ের এডিটর নঈম নিজাম সাহেবের, হঠাৎ করে বাংলাদেশ প্রতিদিন হঠাৎ করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। কারণ রিসেন্টলি ওনারা সরকারের কিছু সমালোচনা করছিলেন, যেটা অনেকের হয়তো হাতে ঘা লেগেছে। এই যে এক্সারসাইজ গুলো, চতুর্থ সংশোধনী একরকম ছিল যে তুমি কথা বলতে পারবা না, সংবাদপত্র বলতে 4টে রাখা হলো, যে সরকারের ভয়েস হিসাবে কাজ করবে। আপনি এখানে মুক্ত বাজার রেখেছেন, আপনি এখানে বাক স্বাধীনতার অধিকার রেখেছেন কাগজে কলমে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণের যে মেকানিজম আপনি ব্যবহার করছেন, এই মেকানিজমটা ব্যবহার করার মধ্য দিয়ে ওই চতুর্থ সংশোধনীর ওই প্রেক্ষাপটের সাথে কিছু কোরিলেট করতে পারেন। তবে দুইটার প্রেক্ষাপট, দুইটার বাস্তবতা, দুইটার প্রায়োগিক দিক ভিন্ন, কিন্তু দুইটার একই এন্ড রেজাল্ট, সরকার তার সমস্ত ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছে। আমি এই সূত্র ধরেই আপনার কাছে জানতে চাইব যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এটি বাংলাদেশের মৌলিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বা মৌলিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে, এবং এই নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলার জন্য যে অধিকার, সেই অধিকারকেও কতটা বাধাগ্রস্ত করছে? ধন্যবাদ আপনাকে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এই বিষয়ে আপনাকে জাস্ট দুইটা ক্লারিফিকেশন দিই। একটা হলো, অনেকের ধারণা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 আসার পরে তথ্য প্রযুক্তি আইন 2006টা বাতিল হয়ে গেছে। আমি আপনাকে এখানে ক্লিয়ার করছি যে ওই আইনটা বাতিল হয়নি। ওই আইনের 57 ধারা সহ 2-3টা ধারা বাতিল করা হয়েছে। 2006 সালের আইনটা এখন ইনট্যাক্ট আছে। ওখানকার কিছু ধারা বাতিল করে সেই ধারাগুলো 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে ইনকর্পোরেট করে নতুন আইন আকার এটা এসছে। এখানে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা সিরিয়াসলি হরণ হচ্ছে, এ ব্যাপারে সন্দেহ নাই। আপনি জানেন রিসেন্টলি ফেসবুকে লেখালেখি করার কারণে অনেককে এই আইনের আওতায় আনতে হয়েছে। এখানে দেখবেন ইয়েলো জার্নালিজম চলে, এখানে একটা ব্যালান্সের জায়গাটাও আপনাকে চিন্তা করতে হবে। ইয়েলো জার্নালিজম চলে, অনেকে মিথ্যা করে, সেইটার কারণে অর্ডিনারি যে ল গুলো আছে সেই ল প্রয়োগ করতে পারতো, অথবা এই আইনটা রেখে এই আইনটাতে আপনার পিক অ্যান্ড চুজের স্কোপ না রেখে কতটুকু পর্যন্ত কিভাবে আনা যাবে সেই জায়গাটা রাখতে পারতো। কিন্তু সেটা না করে আইনের প্রায়োগিক দিকটা হলো পিক অ্যান্ড চুজ, যেটা সরকার যখন যাকে মনে করবে তাকে এটাকে তুলে নিয়ে আসবে। যে কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে গোটা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো, বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো অত্যন্ত সোচ্চার, এবং বিএনপি প্রথম থেকেই বলে এসেছেন যে এইটা মানুষের কণ্ঠরোধ করার জন্য করা হয়েছে। এটা মানুষের মানবাধিকার লঙ্ঘিত হবে, মৌলিক অধিকার লঙ্ঘিত হবে, সংবিধানের যে মূল চেতনা, মানুষের কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, সেই জায়গাটা আঘাত করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে। আপনি যেভাবে কথাগুলি বললেন তাতে রাষ্ট্র এবং সরকার যেভাবে আইন প্রয়োগ করার অধিকার প্রয়োগ করছেন পিক অ্যান্ড চুজের বেসিসে, অপরদিকে নাগরিক তার অধিকার ভোগ করার ক্ষেত্রে
সে বেশিরভাগ ক্ষেত্রেই বা অনেক ক্ষেত্রেই রাষ্ট্র এবং সরকার দ্বারা নির্যাতিত হচ্ছে, এবং সংবিধানেই এক্ষেত্রে রাষ্ট্রকে একটি পক্ষ হিসাবে অভিযুক্ত করার অবকাশ থাকলেও জনগণের অধিকার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের উপরে নির্ভর করা ছাড়া আর কি কোনো মেকানিজম থাকতে পারে? বিচার বিভাগের উপরে নির্ভর করার তো মেকানিজম উইদিন বাংলাদেশ, আর আন্তর্জাতিকভাবে সরকারকে যদি ক্যাম্পেইনে আনা যায় যে এইটা সরকারের আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া যে দেখেন সরকার আপনি এই ভুলগুলো করছেন, আপনার এই জায়গাগুলো মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, সরকারকে আপনার এটাকে বলা হয় যদি আর্জেন্ট অ্যালার্ট পাঠানো বা ক্যাম্পেইনের পার্ট হিসাবে সরকারের দৃষ্টিতে আনার জন্য, তাহলে এইটাতে হয়তো সরকার করতে পারে, বিবেচনায় আনতে পারে। আপনি কি জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার কথা বলছেন? এটা জাতিসংঘের বাংলাদেশ একজন মেম্বার, জাতিসংঘের বাংলাদেশকে প্রতি বছরেই জাতিসংঘের রিপোর্ট করতে হয় মানবাধিকার পরিস্থিতির উপর। সুতরাং তারা যদি এটাকে দৃষ্টিতে আনে সরকারের যে তোমার দেশে এই জায়গা এইভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এসে যদি আনে তাহলে সরকার হয়তো সেটা বিবেচনা করবে। এবং সরকার যথারীতি অতীতেও দেখেছি আমরা পত্রপত্রিকায় সরকার সবকিছু অস্বীকার করেন, এবং সেই অস্বীকারের সংস্কৃতি থেকে দীর্ঘমেয়াদী, শুধু এই সরকার না বাংলাদেশের সব সরকারই বলা যায় এটা মেকানিজমই স্টেট মেকানিজম আর কি, এই অস্বীকারের সংস্কৃতি বিদ্যমান। আশা করি আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষকে এই অস্বীকারের সংস্কৃতি থেকে বের করে আনতে পারবো। নিশ্চয়ই আমরা সবাই জানি, সম্মানিত দর্শক শ্রোতারাও জানেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যেই জাতিসংঘ মানবাধিকার সংস্থা থেকে বেরিয়ে এসেছেন, ফলে জাতিসংঘ মানবাধিকার সংস্থার সরাসরি নিয়ন্ত্রণ সেখানে নেই। এরপরেও গত 2-1 দিন আগে জাতিসংঘ মানবাধিকার সংস্থা এই মুহূর্তে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা চলছে ওটা মার্কিন মুল্লুকে, সে বিষয়ে তারা সমোটো তদন্তের উদ্যোগ নিয়েছে। আপনি কি মনে করেন বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদস্য হওয়ার কারণে এই সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে? সেটা তো পারেই, অবশ্যই পারে। এটা জাতিসংঘ যদি বিবেচনায় আনেন এরকম যে বাংলাদেশের এই মানবাধিকার করাটা খুবই গুরুত্বপূর্ণ, লঙ্ঘনটা খুবই নেগেটিভ জায়গায় গেছে, সেই জায়গা থেকে ওনারা এবং ইতিমধ্যে করেছেন, বিভিন্নভাবে রিপোর্ট গেছে, বিভিন্নভাবে মানবাধিকার কমিটি যেটা জেনেভায় বসেন, আপনি জানেন আমাদের আইনমন্ত্রী এবং বাংলাদেশের যে আইন মন্ত্রী আছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন, ওনারা সেখানে যখন কথা বলতে গেছেন সেখানে তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি করা হয়েছিল যে বাংলাদেশে এইভাবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, সেই জায়গাগুলো ওনারা অস্বীকার করেছেন। এটা পত্রপত্রিকা আমরা দেখেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও আপনার কাছ থেকে আরেকটা মন্তব্য, যদিও ইতিমধ্যে আপনি করেছেন, আবারও আপনার কাছ থেকে একটু বুঝে নিতে চাচ্ছি। যেহেতু একটা করোনাকালীন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ যাচ্ছে এবং একটা উন্নয়নশীল দেশ হিসাবে এই সংকটে আমাদের জীবন এবং জীবিকা অনেক দেশের চাইতে অনেক বেশি বিপর্যস্ত। স্বাস্থ্য সেবা বলেন, আমাদের জীবন জীবিকার নিরাপত্তা বলেন, সব ক্ষেত্রেই রাষ্ট্রের সেবা নিয়ে জনগণের মধ্যে প্রচন্ড অসন্তোষ রয়েছে। বিশেষ করে আমাদের যারা শ্রমিক এবং যারা দিনমজুর, যারা দিন আনেন দিন খান, তাদের ক্ষেত্রে সামাজিক নিরাপত্তারও একটা অভাব বা ঘাটতি রাষ্ট্রের পক্ষ থেকে দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে এই সামাজিক নিরাপত্তার যে দায়িত্ব সরকার পালন করছে না, এটাও কি মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে? অবশ্যই মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে, কারণ আমি প্রথমে বললাম আপনার ইকোনমিক এন্ড সোশ্যাল রাইটস গুলো ফান্ডামেন্টাল রাইটস না হলেও এটা মানবাধিকার, মৌলিক অধিকার না হলেও এটা মানবাধিকার। কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনের কারণে রাষ্ট্র দায়বদ্ধ থাকে না, কিন্তু রাষ্ট্র এমন কিছু করতে পারে না যেটা এই অধিকারের পরিপন্থী কোনো কাজ হয়, এটা একটা। সেকেন্ড হলো এই অধিকার লঙ্ঘনের কারণে কারো জীবন যদি ঝুঁকিপূর্ণ হয় তখন এটা ফান্ডামেন্টাল রাইটস এর পর্যায়ে চলে যায়। দিজ আর কো রিলেটেড। ফলে সরকার এই দায়বদ্ধতা এড়াতে পারেন না। সময় এসেছে সরকারকে প্রশ্ন করা, রাষ্ট্র তুমি কার বা সরকার তুমি কার, জনগণের না গুটি কয়েক ধনী শ্রেণীর মানুষের জন্য? ইতিমধ্যে দেখেছেন অনেককেই, দুইজনকে বিশেষ করে একজন আসামি স্পেশাল হেলিকপ্টার নিয়ে দেশ ছেড়ে পালাতে পেরেছেন, দুইজন আসামি শিকদার গ্রুপের দুইজনকে দেখলাম, এটা পত্রিকাতেই দেখেছি। ইতিমধ্যেই আরো 2-1 জনের বিদেশে চলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
তো সরকার সাধারণ জনগণের সেবার মান বাড়ানোর জন্য আরো কত কি মেকানিজম করতে পারেন সেটা যত দেখাতে পারবেন তত এই সরকার কার এই প্রশ্নে সরকার জনগণের সেটা হয়তো প্রমাণ করতে পারবেন। যদিও জনগণের দ্বারা নির্বাচিত এই সরকার না, ভোট ডাকাতির মাধ্যমে এই সরকার হয়েছেন যেটা আমরা জানি। তারপরেও যেহেতু রাষ্ট্রীয় পরিচালনায় তারা আছেন সেই জায়গায় তাদের দায়বদ্ধতা তো থাকবেই। আমার সর্বশেষ প্রশ্ন, রাষ্ট্র এবং সরকারের মানবাধিকার লঙ্ঘনের এই সচেতন অথবা অবচেতন যে তৎপরতা, এর প্রধান উৎস কি সরকার, জনপ্রতিনিধিত্ব, সরকার নয়? এটাই কি কারণ? দিস ইজ আমার দৃষ্টিতে এটা প্রধান কারণ। কারণ রাষ্ট্রের সরকারের যখন জবাবদিহিতার জায়গা থাকে না, সরকার যখন মনে করেন যে আমি আনপ্যারালাল, আমার অপোজিশনও নাই, আমার বিরোধিতা করার মতো এত শক্তি নাই অভ্যন্তরীণ জায়গা, সেখানে সরকার তার নিজস্ব ইচ্ছা বাস্তবায়ন করবেন, সেটাই স্বাভাবিক। এবং ধন্যবাদ আপনাকে। সরি, আমার কাছে কিছু ফিগারস আছে, আমি একটু বলি এখন। এটা অ্যাবাউট হিউম্যান রাইটস ভায়োলেশন তো বাংলাদেশ অতীতের সকল রেকর্ড আছে। এর মূল দুটো কারণ। একটা কারণ হলো সরকার কোন ডিসেন্টিং ভয়েসকে তারা সহ্য করতে পারে। তারা কোন বিরোধী দল বাংলাদেশে থাকুক বা এটা তারা চান না, এবং বিরোধী দলের প্রতি যে সম্মান দেখানো, সহনশীলতা দেখানো, এটা তারা দেখার নাই এবং তারা দেখাতে চান। আর দ্বিতীয় কারণ, যেটা আমি মনে করি মূল কারণ, সেটা পুলিশ বাহিনী। এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কিসের কারণ? পুলিশের অবহেলার কারণ। কিন্তু পুলিশ বাহিনীকে যেভাবে এই সরকার মোটিভেট করেছে, ট্রেন করেছে, বিফ আপ করেছে, অর্থায়ন করেছে, তার ফলে একটি মাত্র উদ্দেশ্য যে ক্রাশ দি অপোজিশন। আজকে আমাদের প্রায় ৭৮,০০০ মামলা আমাদের বিরুদ্ধে আছে এবং প্রায় ২৬ লক্ষ আমাদের নেতা কর্মী আজকে এই মামলার আসামি। আমাদের প্রধান নেত্রী, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমরা কেউ বাদ নাই, কারোর বিরুদ্ধে ২০, ২৫, ৫০, ১০০, ১৫০, ২০০ মামলা আছে। এটা করেছে পুলিশ। পুলিশকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছে এবং ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, এবং এতদিন পর্যন্ত ক্ষমতা আছেনও। তাই পুলিশের মাধ্যমে নির্যাতন, নিপীড়ন নিশ্চিত করে বিরোধী দলকে দমন করে ক্ষমতায় তারা এখন আছে। এবং সেই কারণে যে স্বাভাবিক যে জীবন, সামাজিক জীবন, মানুষের যে সোশ্যাল লাইফটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আমার কাছে অনেক তথ্য আছে এবার, যে পুলিশ যেহেতু অন্য কাজে বেশি ব্যস্ত, সামাজিক অপরাধ এত বেড়েছে যে বলবো না। আমি আপনাদেরকে কয়েকটা ফিগার দিচ্ছি। এই যে ধরেন, এই যে গত ৯ বছরে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা, এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে কোনোদিন বিচার বহির্ভূত হত্যা হবে না। কিন্তু আজকে ১৭৩৪টি ঘটনা এখানে আমার কাছে আছে, আরো অনেক আছে। পুলিশের হেফাজতে মৃত্যু ৭০৬টি, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স মানে একেবারে জোর করে অ্যাবডাকশন যাকে বলা হয় ৪২৩ জন। তারপরে রেপের ঘটনা তো এমন বেড়েছে যে বলার না। এই পুলিশের এই অকর্মণ্যতা, নিষ্ক্রিয়তার কারণে এবং রাজনৈতিক কারণে তাদেরকে ব্যবহার করা ৬,৬৬৬। তারপরে দেখেন মিডিয়ায় ১৪ জন সাংবাদিক মৃত্যুবরণ করেছে, ইনজুর্ড হয়েছে ১,৬৬৭। পলিটিক্যাল ভায়োলেন্সে মারা গেছে ১,৯৯৯, আর ইনজুরি হয়েছে ১,১৪,৫০০
74। তারপরে দেখেন গ্যাংরেপ, এটা একটা আগে এরকম ছিল না। গ্যাংরেপ এখন এই আপনার 2015 সাল থেকে শুরু করে 2009 থেকে 15 822, এবং এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় যে এখানে শিশুরা বেশি, 690 জন শিশু, অর্থাৎ প্রায় 70% হলো শিশু যাদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং যাদেরকে ধর্ষণের পরে মেরে ফেলা হচ্ছে, গ্যাংরেপ করা হচ্ছে। এরা এই তারপরে দেখেন আপনার গ্যাংরেপ করার পরে যদি মৃত্যু যাদের সংখ্যা থাকে 303 হলো মহিলা আর 243 জন হলো মানে শিশু, অর্থাৎ অ্যাবাউট মোর দেন 70%। আজকে আমাদের নিজের দলের 193 জন নেতা কর্মীকে অ্যাব্রাক্ট করা হয়েছে, গুম করা হয়েছে, যেমন চৌধুরী আলম, যেমন ইলিয়াস, এরকম আমার কাছে পুরো তালিকাটা আছে। 193 জন, তাদের পিতা মাতারা, ভাই বোনরা, তারা এখন পর্যন্ত জানে না যে তাদের স্বজনরা বেঁচে আছে কি মারা গেছে। এদের মধ্যে এই যদি টোটাল নাম্বার হবে থাউজেন্ডস, এটা তো আমাদের দলের একটা হিসাব মাত্র, দলীয় ভাবে দেয়া, কিন্তু সারা বাংলাদেশে গুম, হত্যা এবং এই যে নির্যাতন, অপহরণ, এটার সংখ্যা 10,000-এরও বেশি। এই যে বাংলাদেশ মহিলা পরিষদের একটা পরিসংখ্যান এখানে আছে আমার কাছে, যে 2018 সালে 697 জন মহিলা এবং শিশু আপনার ধর্ষিত হয়, এবং এদের মধ্যে 182 জন গ্যাংরেপ হয়, 63 জনকে মেরে ফেলা হয়, আর 258 জন কমিটেড সুইসাইড করে। আজকে এই ডেইলি স্টারের 2 জুলাই 2019 সালে দেখেন যে প্রথম 6 মাসে, ওই বছরে 2019 সালের প্রথম 6 মাসে 630 জন মহিলা were raped, out of which 37 জনকে রেপের পরে কিল করা হয়। সুতরাং মানবাধিকার বলতে যেটা বোঝায়, আইনের শাসন থাকলে তো মানবাধিকার থাকবে। যে দেশে আইনের শাসন নাই সে দেশে তো মানবাধিকার লঙ্ঘন হতেই থাকবে।